নমস্কার ম্যাডাম। ইতিমধ্যেই দেখা গেছে মশাল দিয়ে কুণাল ঘোষকে বিধানসভা থেকে বার করে দেওয়া হয়েছে। হ্যাঁ, সেটা দেখলাম, একদম টেনে হুজড়ে ধাক্কা দিয়ে ওনাকে বার করা হলো। দেখুন, বিধানসভার যে নিয়ম গুলো আছে সেগুলো যখন কেউ লঙ্ঘন করে, যখন মানে না, তখন তার সঙ্গে এরকম হয়। এর আগেও আমরা বহুবার এরকম দেখেছি যে বিধানসভার কার্যকলাপকে যদি কেউ ব্যাঘাত ঘটানোর চেষ্টা করবে, কারণ বিধানসভা এমন একটা জায়গা যেখানে আমাদের সাময়িক উন্নতি, এই রাজ্যের উন্নতি এবং বিভিন্ন সমস্যার কথা নিয়ে আলোচনা হয়। দেখুন, একটা সরকার, আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি হয়েছে, নতুন সরকার। সেই আমরা সবসময় চাই যে একটা বিরোধী পক্ষ কিন্তু থাকুক। প্রত্যেক সরকারেরই একটা বিরোধী পক্ষ, সংগঠিত বিরোধী, যাদের একটা সংগঠন আছে, সেই রকম একটা সুস্থ যারা গঠনমূলক আলোচনা করতে রেডি আছে, সেরকম একটা বিরোধী পক্ষ কিন্তু থাকাটা, আমরাও বিরোধী পক্ষতেই ছিলাম কিছু মাস আগে, কিন্তু আমরা প্রথম দেখুন এই বাংলাকে দেখিয়েছিলাম যে এখানে সরকারের দুর্নীতি হচ্ছে, শিক্ষা ব্যবস্থায়, স্বাস্থ্য ব্যবস্থায় প্রথম আমরাই দেখালাম, বারবার করে বলছিলাম। যেমন ধরুন আমাদের আবাস যোজনায়, যেমন ধরুন আমাদের এই যে প্রতিটি ঘরে কল, প্রতিটি কলে জল, এখানে কেন্দ্র থেকে টাকা দেয়, কিন্তু বারবার করে বোঝানো হচ্ছিল যে রাজ্য সরকার নিজে কিছু করছিলেন না, কিন্তু বারবার করে বোঝানো হচ্ছিল যে কেন্দ্র টাকা দিচ্ছে না। আমি নিজে পঞ্চায়েত যখন ভোটের সময় বর্ধমানে বিভিন্ন জায়গায় আমি ছিলাম, কেতু গ্রাম অবধি আমি প্রচার করেছিলাম, তখন কিছু বাড়িতে গিয়ে দেখলাম একদম কাদা, পুরো রাস্তা হয়নি এবং জল, ওনারা বলছেন দেখুন আমাদের কল নেই, জল নেই। আমি বললাম আমাদের ওখান থেকে তো টাকা আসছে প্রচুর পরিমাণে, তাও তোমাদেরকে কেন কল লাগিয়ে দিচ্ছে না, কেন এই রাস্তাগুলো তৈরি করতে দিচ্ছে না? ভোট দিতে যাব ম্যাডাম, দেখুন আমাদের হাঁটু অবধি ডুবে যাচ্ছে। আমি নিজে ওখানে প্রচার করার সময় পুরো আমার শাড়ি মানে হাফ অবধি পুরো পা কাদা লেগেছিল, পুরো পা ডুবে যাচ্ছিল, তবুও আমি ওই গলি গলি ঘুরে ঘুরে প্রচার করেছিলাম। সেই সময় আমরা বিরোধী পক্ষে, আমাদের সুস্থ একটা আমরা আলোচনা এবং গঠনমূলক আলোচনা আমরা কিন্তু এত বছর ধরে এখানে করে গেছি, 15টা বছর ধরে। তার আগেও 34 বছরের শাসনও আমরা করেছি, কিন্তু এই সরকারে 15 বছরটা ধরে আমরা কিন্তু প্রত্যেকটা জিনিসকে চোখে আঙুল দিয়ে এই পশ্চিমবঙ্গকে দেখিয়েছে। যখন ছাত্রদের ওপর নির্মম অত্যাচার হচ্ছে তখনও আমরা আওয়াজ তুলেছি, চুরি হচ্ছে তখনও আমরা আওয়াজ তুলেছি, কিন্তু এখন যেটা হচ্ছে সেরকম বিরোধী দলই নেই। কোথায় তারা যে বিধানসভায় একটা গঠনমূলক আলোচনা করবে? সরকার সবসময়, সরকার দেখুন কাজ করে, কিন্তু কিছু কিছু জায়গায় সরকারের ভুল ত্রুটি কিছু তো হয়, হতেই পারে, এটা তো মানুষ, সরকার চালাচ্ছে, সেইগুলো ধরিয়ে দেওয়া এবং এটা এই সরকারের এটা ঠিক হচ্ছে না বা ভুল হচ্ছে, সেরকম একটা গঠন। আমাদের যেমন একটা সংগঠিত দল, ভারতীয় জনতা পার্টি একটা সংগঠিত দল থেকে আমরা বিরোধিতা করেছিলাম এত বছর ধরে, তার ফল আজকে আমরা সরকার তৈরি করতে পেরেছি বিপুল পরিমাণে মানুষের রায় নিয়ে। কিন্তু এখন যে বিরোধী দল রয়েছে, কোনটা বিরোধী দল আপনি বলুন, কারা? এইটা প্রথমে মানুষকে, কারা? কুণাল ঘোষ, যিনি শুধুই দেখুন বিধানসভায় একটা গঠনমূলক আলোচনা করতে পারেন, ওর মধ্যে ঝগড়া, যখন কথা বলতে যাচ্ছে তখন উনি বাধা দেবেন সেই কথা, তাহলে কিছু আলোচনাই হবে না। অনেক সময় বিধানসভার তখন বৈঠক ভেঙে যায়। তো বেটার হচ্ছে যিনি এইগুলো ক্রিয়েট করার চেষ্টা করছেন বিধানসভার ভেতরে, তো তাকে বার করে দেওয়া হয়েছে, আজকের দিনের জন্য তাকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে। আমার মনে হয় যে এটা করাটা খুব দরকার, না তো আগামী দিনে আমাদের বিধানসভার আলোচনা যখন হবে তখন যাতে কেউ এরকম না করে, অসুবিধায় না ফেলে কাউকে, এবং বিধানসভা ঠিকঠাক মতো জন্য বিধানসভা আলোচনা পর্ব বৈঠকগুলো যেন হয় ঠিকঠাক মতো। সরকার যে গঠনমূলক কাজ করছেন, এই অল্প দিনের সরকার এইভাবে গঠনমূলক কাজ করছেন, একটা কমিটমেন্ট যেটা আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম সেটা কি সুন্দর করে হয়ে যাচ্ছে। আমি যেখানে থাকি সেখানকার মানুষ আনাচে কানাচে সব জায়গায়, এবং আমাদের বিরোধী পক্ষের লোক যারা রয়েছে ওই দলে, তারাও অনেকেই আছে যারা খুব অ্যাপ্রিসিয়েট করছেন যে যেগুলো হওয়া উচিত সেগুলো
হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে কুণাল ঘোষের মতো একটা মানুষ, যিনি সবসময় দেখি কি ধরনের একটা কথাবার্তা, এর আগেও অনেক ওনার 21শে জুলাই মঞ্চ থেকে উনি অনেক রকম কথাবার্তা বলেছেন। তো সেই এখানে যেই একটা প্রবলেম ক্রিয়েট করতে চাইবেন, তিনি বাইরেই বার করা হবে, তাকে ধাক্কা দিয়েই বার করা হবে। অন্যদিকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কেও সাসপেন্ড করা হয়েছে, আচ্ছা, এই আচ্ছা। নিয়ে কি বলবেন? আচ্ছা, কল্যাণ বন্দ্যোপাধ্যায় কালকে আমি দেখেছি ওদের দলের সবসময়, আমরা যখন বিরোধী পক্ষতে ছিলাম তখনই বলেছি যে ওনাদের মতো নাটক মানে অতি নাটক কেউ করতে পারবে না। তো কালকে 21শে জুলাই তুমি কার, এটাই তো সব থেকে বড় প্রশ্ন ছিল, যে কার, মানে একটা শহীদ স্বরূপ, সেখানে সবসময় নম্রতার সঙ্গে, হ্যাঁ, শহীদদেরকে একটা শ্রদ্ধাঞ্জলি দেওয়া। 21শে জুলাই আমরা জানি যে এটাই হয়, কিন্তু সেখানে দেখলাম একটা মঞ্চ থেকে জাস্ট 2.5 হাত দূরে আর একটা মঞ্চতে একে অপরের শুধু নিন্দা চড়ছে। মানে তাহলে 21শে জুলাই যারা করছেন, যারা কংগ্রেস করেছেন, এবং দুটো তৃণমূলের দল এখন, কালীঘাট তৃণমূল এবং ঋতব্রত তৃণমূল, যেটা আমরা এই আলোচনায় ব্যস্ত থাকার আমাদের সময়ও নেই, আমরা এটার মধ্যে থাকি না, কিন্তু লোকের মুখে যেটা শুনছি বা আপনাদের সোশ্যাল মিডিয়াতে যেটা দেখছি, যে দুটো দল থেকে যখন এই শহীদ স্মরণ 21শে জুলাই উৎসব পালিত হলো, সারাক্ষণ ধরে যেটা হলো সেটা হচ্ছে ওর নামে শুধু বলে, তুমি কি করেছো। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এগেইন আমরা দেখলাম যে বলেছে আর ওদেরকে তুমি নেবে না, কে যে আসতে চাইছে বা কে যে যেতে চাইছে, কোথায় কি করতে চাইছে, আমরা সে আলোচনা করতেও চাই না, আর আমাদের কাছে সময়ও নেই। কিন্তু দেখলাম যে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কিছু একটা, মমতা বন্দ্যোপাধ্যায় যখন অনেক বেশি উনি বক্তৃতা দিচ্ছিলেন মনে হয়, তো তখন বললো তুমি নেমে যাও বা চুপ করে যাও, তখন কুণাল ঘোষ পাশে দাঁড়িয়ে, কিন্তু তখন দেখলাম আঙ্গুল দেখিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, উনি বড় বড় করে বলেন আমাদের নেত্রী, আমাদের একটাই নেত্রী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। সেইটা মানে আমি বলছি কি করে কিছু মিনিটের মধ্যেই চেঞ্জ হয়েছে, কেউ কিছু মাসের মধ্যে চেঞ্জ হয়ে গেল, তাহলে সংগঠনটা কোথায়? উনি কি পাঠ পড়ালেন উনাদের নেতা নেত্রীদের? এতদিন উনি নেতৃত্ব দিয়েছেন, এবং সো কল্ড নেত্রী, কিন্তু আমি সেখানে কিন্তু একটাও কথা বলছি না, উনি সত্যিকারে একজন লড়াকু নেত্রী, কিন্তু ওনার যে মন্ত্রিমণ্ডলী বলুন, ওনার যে বিধায়িকারা বলুন, ওনার যে সাংসদরা বলুন, তাদেরকে তো একটা সাংগঠনিক কিছু তো নিশ্চয়ই আদর্শ নীতি তাদের মধ্যে উনি দিয়েছেন, যে উনি হচ্ছেন সবার উপরে নেত্রী। কি কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে দিলাম আঙ্গুল দেখিয়ে, আবার অভিষেক দিলাম একটু হাতটা নামিয়ে দিল, আঙ্গুল দেখিয়ে দেখিয়ে বলছেন যে আপনার পাশে কেউ নেই, এমএলএ এমপি, আমি আছি যে শুধু লড়ছি আপনার জন্য বলছি। উনি তো নেত্রীরা তো আমাদের যেমন নেতা নেত্রীরা কোনো ভুল হলে আমাদের শুনতে দেয়, কিন্তু আমরা সেটা বুঝতে পারি, আমার কোনো একটা জায়গায় নিশ্চয়ই ভুল ছিল বলেই আজকে আমার যে ওপরে নেতা নেত্রীরা আমাকে বলেছেন, আমি ভুলটা যদি তারা শুধরে না দেয় আমারই ক্ষতি, আমাকে তো, যদি ওনার কোনো ভুলও ছিল না আমি বলছি, মেনে নিচ্ছে, কিন্তু ওনাদের যে সুপ্রিমো, যে সর্বোচ্চ নেত্রী যাকে মানা হয় তৃণমূলের, তাকে আঙ্গুল দেখিয়ে কথা বলছেন, এটা কি কখনো হয়? আঙ্গুল দেখিয়ে জোরে জোরে একটা নাটক সৃষ্টি করলেন ওনারা, প্রত্যেকবার যে কোনো আন্দোলনেই দেখি একটা নাটক করেন, তো সেই জায়গা থেকে দেখলাম উনি রেগে গিয়ে বেরিয়ে এলেন। তো ওনারা 21শে জুলাই শহীদ স্মরণ করতে যাচ্ছেন, নাকি মানুষের সামনে কি রাখছেন তাহলে আদর্শ আর নীতিটা? মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ যে ওনাকে সম্মান দেবেন, আমাদের যে প্রাক্তন মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়, সেইখানটা তো পুরো স্টেজেই ওদের দেখা যাচ্ছে। অ্যাকচুয়ালি কিছু না, এখনো সেই টাকা নিয়ে মারামারি, যেটা আমি আগেও বলেছি, টাকাটা কি করে আসবে, এতগুলো 12টা না 13টা অ্যাকাউন্ট আছে, সেই টাকার ওপরেই সবাই আছে, যারা যুক্ত আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এখনো অব্দি, আমার মনে হয় তাদের সেই যে যদি কিছু পায়, যদি ওখান থেকে টাকা পয়সার ব্যাপারটা, এটা কতটা তারা যে আদর্শ নীতি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যুক্ত রয়েছেন, পাশে রয়েছেন নেত্রী, কিভাবে দেখুন, উনি তো এত বলছিলেন, মদনকে নিয়ে বলছিলেন, সায়নী ঘোষকে নিয়ে বললেন, সেটা তো পুরো পশ্চিমবঙ্গবাসী বলছে, কিন্তু উনি বলছেন, উনি আবার নেবেই তারই নেত্রীকে, যার জন্য বলছেন, যার হয়ে বলছেন, যার পাশে আপনি দাঁড়াচ্ছেন, ঠিক আছে, পাশে দাঁড়াবার জন্য অনুরোধও করছেন সবাইকে, এবং যারা চলে যাচ্ছে তাদেরকে বাজেভাবে আক্রমণ করছেন, কিন্তু আপনি তো আপনার নেত্রীকে আবার ওইভাবে কথা বললেন, তাহলে
বাংলার মানুষ খুব ভালো করেই জানে যে এদের কোনোদিন সংগঠন ছিল না, আজও নেই। সুতরাং তৃণমূল দল, যেটা আমাদের সভাপতি রাজ্যের মাননীয় শ্রী শ্রমিক ভট্টাচার্য বারবার বলে দিয়েছিলেন ভোটের আগে, তৃণমূল নেই, থাকবে না, আগে ছিলও না। যেদিন থেকে ওদের মধ্যে এই শিক্ষা নিয়ে দুর্নীতি, স্বাস্থ্য নিয়ে দুর্নীতি, চাকরি নিয়ে যে রাস্তায় মানুষের মার খেলো ছাত্রছাত্রীদের, তো সেই দিনই তো আমার মনে হয় যে তৃণমূল কিছু ছিল না। তো এখনো সেটাই দেখা যাচ্ছে যে তাদের কোনো আদর্শ নেই। সংগঠন কি সংগঠন, এত নাটক করার কি দরকার স্টেজের ওপর কয়েকজন মিলে? তো সেটাই একটা, আজকে কুণাল ঘোষকে বের করে দেওয়া হলো, কালকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ওরকম, আবার দেখুন তখনই আমরা দেখলাম কল্যাণ বন্দ্যোপাধ্যায় ছেড়ে ওই দলে চলে গেল। মানে হোয়াট ইজ গোয়িং অন ইন বেঙ্গল? হ্যাঁ, যে এরাই পারে মনোরঞ্জনটা কিন্তু করে দিতে পারছে। বাংলার মানুষরা তো এখন খুব খুশিতে আছে যে ভারতীয় জনতা পার্টি একটা উন্নয়নের সরকার এসছে, যারা বিকশিত বাংলা, বিকশিত ভারত, আমাদের প্রধানমন্ত্রী বারবার বলছেন যে আমরা একসময় বিকশিত ভারতবর্ষ, আত্মনির্ভর ভারতবর্ষ, বসুধৈব কুটুম্বকম ভারতবর্ষ তৈরি করার জন্য উনি অক্লান্ত পরিশ্রম করছেন। সবার আগে আমাদের রাজ্যগুলোকেও বিকশিত হতে হবে এবং পশ্চিমবঙ্গকে বিকশিত পশ্চিমবঙ্গ বানানোর জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী, তিনি দেখছেন দিন রাত, তার কাছে মানে নিজের এত পরিশ্রম করছেন, সবকিছু তুচ্ছ করে দিয়ে তিনি শুধু রাস্তায় দৌড়ে বেড়াচ্ছেন যে এই বাংলাকে কি করে আরো ভালো বাংলা, সোনার বাংলা, একটা সুন্দর শান্ত একটা বিকশিত বাংলা এবং শিল্প যাতে আমাদের হয়, সবার কর্মসংস্থান হয়, যেটা এত বছর ধরে হয়নি, সেই চেষ্টায় উনি রয়েছেন সারাক্ষণ। কিন্তু মাঝে মাঝে আবার এদের কিছু, এগুলো আমাদের ভালোই লাগছে, মানে একটু মনোরঞ্জন হচ্ছে বাংলার মানুষ, এই দেখো কল্যাণীটা করলো, এই দেখো এই করলো, তা আমাদের একটু বেশ এন্টারটেনমেন্ট হয়ে যাচ্ছে বাংলা মানুষের কাছে। তো 21শে জুলাই একটা অন্যরকম প্রোগ্রাম, তো আমরা আশা করেছিলাম যে ঠিক আছে, মনে হয় কিছু একটা হবে, কিন্তু যা দেখলাম আমরা মঞ্চতে, এইভাবে একজন তাদের যে বরিষ্ঠ নেত্রীকে এইভাবে কথা বলে রেগে নেমে গেল, সেটা তো খুব একটা ভালো সংগঠনের জন্য ভালো নয়, ভালো লক্ষণ নয়। তো কি করে প্রশ্নে যাব, সেটা হচ্ছে মদন মিত্রকে নোটিশ জারি অভিষেকের, হ্যাঁ মানে খুনি বলার কারণে মদন, আরে ওদের দলে হচ্ছে, ওদের দলের এখন ব্যাপারটা হচ্ছে, এ বলছে আমাকে দেখ, ও বলছে আমাকে দেখ। আচ্ছা, মদন মিত্রের মানে কথাগুলো একটু খুবই কিরকম, সবসময় তো উনি রঙিন, যেটা ওনার নেত্রী বলেছিলেন যে উনি বেশ একটু পলিটিক্যাল তার সঙ্গে সঙ্গে খুব সুন্দর করে বেশ হেসে হেসে কথা বলেন। তো ওনার দলের ওইটা উনি কোন অ্যাঙ্গেল থেকে বলেছেন, মদন মিত্রের কথা বলেছেন, নিশ্চয়ই ওনার কাছে সেরকম কিছু বলার মতো আছে, সেই জন্যই উনি বলেছেন। তো ওনাদের দলের ব্যাপারটা মদন মিত্রের কাছেই পুরোটা, নিশ্চয়ই উনি যখন কথাটা রেখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে, তাহলে সেই জবাবটা নিশ্চয়ই উনি দেবেন। আমার মনে হয় এত মানে মানে একজন বোকা রাজনীতিবিদ নন উনি, একটা পোড় খাওয়া রাজনীতিবিদ। সুতরাং কথাটা যখন ওখানে রাখতে পেরেছেন মদন মিত্র, তখন নিশ্চয়ই তার জাজমেন্টটা মদন মিত্র নিশ্চয়ই করবেন। এবং এখান থেকে ওনাকে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় শুনলাম 10 লাখ টাকার একটা দিয়েছে, ওনাকে সুপারি কিলার আখ্যা দিয়েছেন বলে, সেটা ওদের মধ্যে লড়াই শুরু হবে। কিন্তু কারোর নামে ফট করে তো কিছু নিশ্চয়ই কেউ বলে না, একটা মঞ্চতে দাঁড়িয়ে বলেছেন জনসমক্ষে, ঠিক আছে? তো সেখানে নিশ্চয়ই ওনার কিছু একটা বুঝে শুনে বা কিছু তথ্য তো ওনার কাছে আছেই নিশ্চয়। তো সেটা আগামী দিনে হয়তো আমাদের, সবই তো কিছু ঘুরতে সাপ বেরোচ্ছে, দেখছেন তো একটা একটা করে। তো স্যার এই ছোট্ট এই কথাটার মধ্যেও নিশ্চয়ই কোনো বড় সাপ লুকিয়ে আছে, নিশ্চয়ই আমরা এটা জানতেই পারবো। শেষ প্রশ্নে যাব দিদি, সেটা হচ্ছে অনুব্রত মণ্ডলও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে খোঁজা দিয়ে বলেছেন
যে আমি কার জন্য জেলে গেছি, অভিষেক অভিষেকের বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, একটা কি একটা বলবেন? করে দেখুন সবাই ওনারা তো বলছেন যে একমাত্র এই দলটা নষ্ট করেছে উনি, যিনি কিছুদিন আগে গাড়ির ওপরে দাঁড়িয়ে বলেছিলেন যে রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে সঙ্গে ডিজে বাজাবো, এবং খুব বাজে একটা, আমরা সেদিন থেকে প্রচুর সোচ্চার ছিলাম, খুব বাজে একটা কথা উনি বলেছিলেন যে জাহাঙ্গীর আমাকে বলল যে দাদা তুমি তো সবই করলে, সেবা এগুলো করলে, কিন্তু একটা ইলেকট্রিক চুল্লি করে দিতে পারলে না। বললো যে অনেকেই তো 4 তারিখে রেজাল্ট বেরোনোর পর হার্ট অ্যাটাকে মারা যাবে, তাদের সৎকার কোথায় করব। তো এই কথাগুলো কিন্তু একজন এত বড় রাজনীতিবিদ যিনি বলছেন যে এরকম, নিজেকে ভেবেছেন নাকি, মানুষ কিন্তু ওনাকে সরিয়ে দিল এবং নিশ্চয়ই মানুষের মনে উনি জায়গা করতে পারেননি। তো তিনি যখন এত বড় একটা অল ইন্ডিয়া তৃণমূল পার্টির সম্পাদক, কেন্দ্রীয় পুরো ন্যাশনাল জিএস, তার মুখ থেকে এই ধরনের একটা কথা, মানে এটা কোন ধরনের রাজনীতি? আপনার বাংলার মানুষ যদি একটা মানুষও মারা যায়, আর তাহলে তো সেটা পশ্চিমবঙ্গের মানুষ। আজকে আমাদের সভাপতিকে দেখুন, উনি বারবার বলছেন যে কোনো যদিও আমাদের কিন্তু অনেক ভাই বোনেরা মারা গেছে, আমরা যে এই 15 বছর বিরোধী ইয়েতে ছিলাম, ওদের সঙ্গে লড়াই করেছি, আমাদের কম ভাই বোন মারা গেছে, কিন্তু তবুও আমাদের সভাপতি বারবার বলে দিয়েছেন যে কোথাও যেন পোস্ট পোল ব্যালেন্সটা না হয়, কোনো ওদের তৃণমূলের পার্টি অফিস যেন দখল না করা হয়, কোনো ক্লাব, কোনো, এখন উনি বলে যাচ্ছেন পুজোতে আপনারা যেখানকার সেখানে করুন, এমএলএদের উদ্দেশ্য উনি বলছেন। তাহলে একটা রাজনীতি যারা করেন, যাদের আদর্শ নীতি নিয়ে রাজনীতি করেন, তারা তো এই কথাগুলো বলতেই পারে না, কোনোদিন বলতে পারে না। যদি হেরেও ওরা জিততো, আমরা হেরেও যেতাম, তাহলে কি আমাদের সেই পশ্চিমবঙ্গবাসীদের উনি মেরে মেরে ইলেকট্রিক চুল্লিতে পোড়াতেন? মানে এটা কেউ বলতে পারে? তো সেই দিক থেকে উনি তো এবার করে দেখা বলেছে, তো এবার ডায়মন্ড হারবারের লোকসভায় দাঁড়াক, জিতে দেখাক। তো কোনোদিন আমার ওই কথাগুলো আমার নিজের ব্যক্তিগত ভাবেও আমি খুবই এটা সমালোচনা করেছিলাম এর আগেও, তো ভালো লাগেনি। উনি লড়াই, ভোট, মানুষ, সরকার বদল হতেই পারে, এর আগেও আমি বলেছি, কিন্তু সরকার বদল মানেই যে তুমি মানুষটা বদলে যাবে রাতারাতি, সেটা তো হয় না। কেন, তুমি তো রাজনীতিবিদ, তুমি তো রাজনীতি করছো, অন্য কিছু না। রাজনীতি যারা করে তাদের কিন্তু একটা দূরদর্শিতা থাকে, প্রথম কথা, তাদের একটা ডিসিপ্লিন থাকে, আদর্শ, যেটা আমি বারবার বলছি, অনুশাসন অনুশীলন দুটোই থাকতে হবে। অনুশাসনটা থাকতে হবে তুমি যে দলের ভাবধারার সঙ্গে যুক্ত, আর অনুশীলন হচ্ছে তুমি যে কর্মসূচি করছো, কর্ম করছো, সেই অনুশীলনে তুমি ডে বাই ডে একটা নেতা নেতৃত্বে তৈরি হচ্ছ। সেখানে গিয়ে তুমি এই ধরনের কথা বলছো, ডিজে বাজাবে বলছো, এই বাজাবে বলছো, তো সেই জায়গা থেকে তো ওনার একটা হীনমন্যতার, একটা অশিক্ষিত, একটা দাপট, একটা অহংকারের আমার মনে হচ্ছে পরিচয়টাই আমরা পেয়েছিলাম। তো তার জন্য তো এতগুলো সাজা, দেখুন আমি বলছি অনেকেই তো তৃণমূলের আছে, কিন্তু ডিম ছুঁড়ে তার প্রতিবাদ করেছে, পাথর আর ইট ছোড়েনি। কিন্তু তার যখন প্রথম এসেছে, যদিও আমরা এটাকে অপসংস্কৃতি বলছি এই আমাদের বেঙ্গলে, মানে আমরা করব না, অনেক জায়গায় যেটা বলা হচ্ছে না, তৃণমূল থেকে করেছে, সিপিএম থেকে করেছে, কিন্তু ভারতীয় জনতা পার্টি সম্পূর্ণ আলাদা একটা সংগঠন, ঠিক আছে, সেখানে একমাত্র ডিসিপ্লিনটাই বড়। কারণ বারবার আমরা বলছি, দিচ্ছেন আমাদের কাছে রাষ্ট্র আগে, দেশ, ঠিক আছে, তারপরে হচ্ছে পার্টি, দল, আর ব্যক্তি পরে নয়। ব্যক্তি নেই এখানে, ব্যক্তি কোনো প্রাধান্যই নেই, পুরো কাজটাই আমরা দেশের জন্য করি, দেশ ও দশের জন্য। দেখুন পলিটিক্সে তো মেনই কথা ওটা, যে তুমি মানুষের সেবাই, রাজনীতি আমি করছি কেন, আমি মানুষের পাশে দাঁড়াবো বলে, মানুষের সেবা করব বলে। তো সেটাই মেন, ওটাই আমাদের প্রধানমন্ত্রী আমাদের শিক্ষা দেন, আমাদের এখানে যে বড়রা রয়েছেন তারাও, যে ব্যক্তি স্বার্থপরতা, ব্যক্তির যে লোভ, এই কোনো জায়গা ভারতীয় জনতা পার্টিতে নেই। সুতরাং ওদের আছে, ওরা ওইরকম করেছে, এবং সেই দল থেকে একজন একজনকে দেখুন এমনও কথা বলছেন যে উনি খুন করেছেন টাকা দিয়ে, আবার একজন তাকে
সামন পাঠাচ্ছে, মানে কেস করছে। তো এইগুলো কি কোনো রাজনীতি দলে আজ অবধি দেখেছেন? আপনারা তো খবর নিচ্ছেন, কিন্তু এর আগে কি দেখেছেন যে কোনো রাজনীতি দলে দুটোর মধ্যে বিভক্ত হয়ে ওর নামে? হ্যাঁ, রাজনীতি দল অনেক সময় সংগঠন জিরোতে এসে যায়, বসে যায়। সিপিএম 34 বছর যে শাসন চালিয়েছিলেন, খোগলা করে দিয়েছিল বাংলাকে, ঠিক আছে, তাদের সরকার পড়ে যাওয়ার পর তারা বসে গেছে, এখনো সংগঠনটা চালিয়ে যাচ্ছে। কিন্তু এরকম কি দেখেছেন দুভাগে বিভক্ত, ওর নামে ওর নামে? এবং ওনাদের যে মেন যে ওনাদের নেত্রী, তাকে এত কটু কথা বলছে, এত কটু কটু কথা। তো সেই সংগঠনটা আমার মনে হয় না যে, এমনি একটা উঠেছিল আবার ধপ করে পড়ে গেল। তো সেই সংগঠনের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তো এরকম উদ্ধত, এরকম অহংকারী কথা, ওইরকম একটা যেটার কথাটার মধ্যে কোনো কিছুই নেই, সেই কথা তো বলবে। এর থেকে এছাড়া আর কি বা করতে পারেন? ধন্যবাদ রীতাদি আপনাকে, নমস্কার।